তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো যে আজকের ক্লাসে আমি কি আলোচনা করতে যাচ্ছি, তাই কি না? দেখো, মাধ্যমিক ভূগোলের মানে দশম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই অধ্যায়ের হিমবাহের কাজ এই টপিক থেকে রসেমতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য কি, এই প্রশ্নটা কিন্তু মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 3 মার্কসের প্রশ্ন হয়। বেশ কয়েকবার এই প্রশ্নটা মাধ্যমিক পরীক্ষায় এসেছে, ফলে যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য কিন্তু কি বলছি, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। দেখো, এই পার্থক্য তুমি নিজেই বানিয়ে লিখতে পারবে যদি নাকি রসেমতানে এবং ড্রামলিন এই দুটা কি, হিমবাহের কোন কাজের জন্য কিভাবে সৃষ্টি হচ্ছে, যদি তোমার ক্লিয়ার কনসেপশন থাকে, তোমার যদি সুস্পষ্ট ধারণা থাকে যে এগুলো উৎপত্তি কিভাবে হচ্ছে, কোথায় উৎপত্তি হচ্ছে, ঠিক আছে, তাহলে তোমাকে আর পার্থক্য মুখস্থ করতে হবে না, তুমি নিজেই পার্থক্য বানিয়ে লিখতে পারবে। ফলে তোমাকে আগে ডিটেলস জানতে হবে, ড্রামলিন সম্পর্কে এবং রসেমতানা সম্পর্কে ডিটেলস জানতে হবে। আর ডিটেলসে জানলে যেটা হবে যে এখান থেকে পুরো শর্ট কোশ্চেনও হতে পারে, সেই শর্ট কোশ্চেনের উত্তরও কিন্তু তুমি পেরে যাবে, ঠিক আছে। তো এর আগের ক্লাসে যে হিমবাহের সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপ, এই ক্লাসে ড্রামলিন সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছি। ওকে, তো বাকি আছে রসেমতানে। তো আজকের ক্লাসের শুরুতে দেখে নেই রসেমতানে কি, এর বৈশিষ্ট্য কি, এই রসেমতানে কিভাবে গঠিত হয়। দেখো, স্কটল্যান্ডীয় ভাষায় এই রসেমতানে শব্দের অর্থ হচ্ছে ভেড়ার মাথা, মনে রাখবে, ঠিক আছে। দেখো, তো এই ভেড়ার মাথা বা রসেমতানে কীরকম, দেখো, মনে করো এই কোনো একটা পার্বত্য অঞ্চল আছে, ঠিক আছে। এইবার এই পর্বতের ঢাল বেয়ে মনে করো হিমবাহ প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। কীরকম, ঠিক এরকম, ছবিতে লক্ষ্য করো, ঠিক এরকম হিমবাহ প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। দেখো, তাহলে এই যে হিমবাহ প্রবাহিত হচ্ছে, তো হিমবাহের প্রবাহ পথে মনে করো এটা কোনো একটা কঠিন শিলাস্তূপ আছে, ওকে। তো হিমবাহের প্রবাহ পথে এরকম কঠিন শিলাস্তূপ যদি থাকে কোথায়, উঁচু পার্বত্য অঞ্চলে, তাহলে এই শিলাস্তূপটা কি হবে, হিমবাহের দ্বারা কি ক্ষয়প্রাপ্ত হবে, তাই তো। হিমবাহের দ্বারা ক্ষয় হয়ে শেষে ঠিক এরকম আকৃতি ধারণ করবে, নিচের এই ছবিটার মতো, মানে একটা দিক, এই দিকটা মসৃণ এবং এই দিকটা কি এবড়ো খেবড়ো, একদিক মসৃণ একদিক এবড়ো খেবড়ো, ঠিক আছে। তো এরকম যে শিলাস্তূপ তৈরি হয়, এই শিলাস্তূপটাকেই বলা হয় রসেমতানে, ঠিক আছে। তাহলে এখান থেকে কতগুলো বিষয় দেখো, যদি জিজ্ঞেস করি রসেমতানে কোথায় গঠিত হবে, কোথায়, উঁচু পার্বত্য অঞ্চলে, তাই তো। হিমবাহের কোন কাজের জন্য, হিমবাহের ক্ষয় কাজের জন্য, তাই তো। হিমবাহের ক্ষয় কাজের জন্য রসেমতানে এভাবে গঠিত হবে। তোমরা ছবিতে লক্ষ্য করো, এই হচ্ছে রসেমতানে। এবার দেখো হিমবাহের ক্ষয় কাজের জন্য এই রসেমতানে কিভাবে গঠিত হয়, ঠিক আছে। দেখো, তাহলে দেখো এটা কি হিমবাহের বরফ স্তূপ, হিমবাহ প্রবাহিত হচ্ছে, তাই তো। দেখো, তার মানে এই যে এই ঢালটা কি, এই শিলাস্তূপটার কি প্রতিবাদ ঢাল, তাই তো। এই ঢালে কি হচ্ছে, বরফ স্তূপটা এসে বাধা পাচ্ছে, তাই তো। বা হিমবাহ প্রবাহের দিকের ঢাল, এদিক থেকে হিমবাহ প্রবাহিত হচ্ছে, তাই তো। তাহলে এই ঢালটা কি প্রতিবাদ ঢাল বা হিমবাহ প্রবাহের দিকের ঢাল, তাই তো। দেখো, এবার কি হচ্ছে, বরফ স্তূপ দেখো এদিক থেকে নেমে এসে আবার কি হচ্ছে, এখানে এসে কি উপরের দিকে উঠছে, তাই তো। তো উপরের দিকে উঠলে কি মাধ্যাকর্ষণ শক্তির বিপরীত দিকে উঠছে, কি তাই কি না। বরফ স্তূপটা কি উপরের দিকে উঠছে, মানে কি মাধ্যাকর্ষণ শক্তির বিপরীত দিকে উঠছে, ফলে এই প্রতিবাদ ঢালে কি হয়, প্রবল চাপ পড়ে, প্রতিবাদ ঢালে প্রবল চাপ পড়ে, তাই তো। ফলে এই প্রতিবাদ ঢালটা কি হয়, চাপে অবঘর্ষ ক্ষয়ের দ্বারা একদম পুরো এরকম মসৃণ হয়ে যায়, ক্লিয়ার। এবার দেখো, এইবার যখন হিমবাহের বরফ স্তূপ উপরে উঠে গেল, এবার নামতে শুরু করা মানে কি, অভিকর্ষ যেদিকে সেদিকেই নামছে, ফলে কি হবে, এখানে কি গতিবেগ কিছুটা বাড়বে, তাই কি না, গতিবেগ কিছুটা বাড়বে। এবং এখানে যদি আলগা শিলাখণ্ড থাকে, তাহলে সেগুলোকে কি করবে, মনে করো এরকম শিলাখণ্ড আছে, কিছুটা বেরিয়ে আছে কিছুটা ভেতরে আছে, এরকম শিলাখণ্ড আছে। তাহলে এবার যেহেতু গতিবেগ বাড়ছে, নিচে নামার সময় এই শিলাখণ্ডগুলোকে কি করবে, উৎপাটিত করবে, উপরে তুলে নিয়ে বেরিয়ে যাবে, তাই তো। ফলে এই অংশটা কি হবে, এই অংশটা
কি এবড়োখেবড়ো বা এই দিকটা এবড়োখেবড়ো হয়ে যাবে। তার মানে এই শিলাস্তূপের অনুবাদ ঢালটা কি হবে? অমসৃণ বা এবড়োখেবড়ো হবে। কোন কাজের জন্য? উৎপাটন প্রক্রিয়ার জন্য, তাই তো। তাহলে শিলাস্তূপের এই যে প্রতিবাদ ঢাল বা হিমবাহ প্রবাহের দিকের ঢাল অবঘর্ষ প্রক্রিয়ায় মসৃণ হবে, আর বিপরীত ঢাল বা অনুবাদ ঢাল, হিমবাহ প্রবাহের বিপরীত দিকের ঢাল বা অনুবাদ ঢাল কি হবে? উৎপাটন প্রক্রিয়ায় ক্ষয়ের দ্বারা অমসৃণ বা এবড়োখেবড়ো হবে, তাই তো, হয়ে এরকম আকৃতি ধারণ করবে। ঠিক আছে। তো এই যে প্রতিবাদ ঢালের এই যে মসৃণ, প্রতিবাদ ঢাল যে এই যে মসৃণ, তো এই মসৃণ ঢালটাকে, এই শিলাস্তূপের মসৃণ ঢালটাকে স্টস বলে, মনে রাখবে কিন্তু, মসৃণ ঢালটাকে স্টস বলে। তার মানে কি প্রতিবাদ ঢালটা মসৃণ হচ্ছে, এর নাম কি? স্টস। আর অনুবাদ ঢাল মানে বিপরীত দিকের ঢাল, হিমবাহ এদিকে প্রবাহিত হচ্ছে, হিমবাহ প্রবাহের বিপরীত দিকের ঢাল কি উৎপাটন ক্ষয়ের দ্বারা কি হবে? অমসৃণ বা এবড়োখেবড়ো হবে, তাই তো। এই ঢালটাকে লি বলে, মানে অমসৃণ ঢালটাকে লি বলে। খুব ভালো করে মনে রাখবে, শর্ট কোশ্চেন হতে পারে কিন্তু। তাহলে প্রতিবাদ ঢালটাকে স্টস এবং অনুবাদ ঢালটাকে লি, তাই তো। লি বলা হয় কার? রসেমতানের। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো ড্রামলিন কি। দেখো আমি আগেও ড্রামলিন বুঝিয়েছি, কিন্তু যেহেতু এখানে পার্থক্য, ফলে এখানে ড্রামলিন না বুঝালে এই ড্রামলিন আর রসেমতানের পার্থক্য ঠিকভাবে বোঝাতে পারবো না, তাই কি না? দেখো ড্রামলিন কীরকম, দেখো তো মনে করো এই হিমবাহ, ঠিক আছে, এই হিমবাহ মনে করো আরও প্রবাহিত হচ্ছে, তো এটা পর্বতের পাদদেশ, ঠিক আছে। তো হিমবাহ এই প্রবাহিত হয়ে মনে করো পর্বতের পাদদেশীয় এলাকায় পৌঁছে গেল, গিয়ে এই পর্যন্ত এটা হিমবাহের শেষ প্রান্ত, মনে করো এখানে গিয়ে হিমবাহের বরফ গলে যাচ্ছে, তাহলে এটা হিমবাহের শেষ প্রান্ত, ঠিক আছে। তো আমরা জানি হিমবাহের বরফস্তূপে কি থাকে? হিমবাহের বরফস্তূপের সঙ্গে প্রচুর পরিমাণে শিলাখণ্ড, নুড়ি, কাঁকর, বালি, পলি, কাদা এগুলো থাকে, তাই তো। এগুলোকে হিমবাহ কি করে? তার গতিপথের বিভিন্ন জায়গায় জমা করে, এবং শেষ প্রান্তে যেখানে হিমবাহের বরফস্তূপ গলে যায় সেখানে প্রচুর পরিমাণে এই যে বরফস্তূপ নুড়ি, বালি, কাঁকরগুলো নিয়ে আসছে, হিমবাহ নিয়ে আসছে, সেগুলোকে প্রচুর পরিমাণে নুড়ি, বালি, কাঁকর, কাদা প্রচুর পরিমাণে শেষ প্রান্তে জমা করে, ঠিক আছে। জমা করতে করতে যদি এর আকৃতি এরকম উল্টানো নৌকা বা উল্টানো চামচের মতো হয়, এরকম হয়ে যায়, উল্টানো নৌকা বা উল্টানো চামচের মতো হয়, তখন সেটাকে ড্রামলিন বলে, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে অনেকগুলো পার্থক্য বুঝতে পেরেছ। যদি জিজ্ঞেস করি যে এই ড্রামলিন তাহলে হিমবাহের কোন কাজের জন্য তৈরি হচ্ছে? কোন কাজ? সঞ্চয় কাজের জন্য। জমা করে তৈরি করছে মানে সঞ্চয় কাজের জন্য তৈরি হচ্ছে। কোথায় তৈরি হচ্ছে? কোথায়? পর্বতের পাদদেশীয় এলাকায়। তাহলে দেখো এই রসেমতানে তৈরি হচ্ছিল হিমবাহের কোন কাজে? ক্ষয় কাজে। আর ড্রামলিন তৈরি হচ্ছে কোন কাজে? হিমবাহের সঞ্চয় কাজে, তাই তো। এই রসেমতানে কোথায় তৈরি হচ্ছে? উঁচু পার্বত্য অঞ্চলে তৈরি হচ্ছে। আর ড্রামলিন কোথায় তৈরি হচ্ছে? পর্বতের পাদদেশে তৈরি হচ্ছে, ঠিক আছে। এবার মনে করো, দেখো যে এক এক হিমযুগে পৃথিবীতে বিভিন্নবার মানে বেশ কয়েকবার হিমযুগ এসেছে, ঠিক আছে, বা একবার এরকম ড্রামলিন তৈরি হলো, ঠিক আছে। ড্রামলিন তৈরি হওয়ার পরে অনেক সময় দেখা যায় যে এই ড্রামলিনের উপর দিয়ে আবার হিমবাহের বরফস্তূপ প্রবাহিত হয়ে এই পর্যন্ত চলে গেল, ফলে এখানে আবার তৈরি হবে কি, তাই কিনা? এখানে আবার নুড়ি, বালি, কাঁকর কি করবে? জমা করবে, তাই তো। এখানে কি আরেকটা এরকম স্তূপ তৈরি হবে যখন পরে হিমবাহ প্রবাহিত হচ্ছে তখন, তাই তো। দেখো এইবার এর উপর দিয়ে যখন ড্রামলিন প্রবাহিত হয়, তাহলে এই ঢালটা কি প্রতিবাদ ঢাল বা হিমবাহ প্রবাহের দিক, তাই তো। তাহলে এটা কি নুড়ি, বালি, কাঁকর, পলি, কাদা এগুলো নরম, তাই তো। ফলে কি হচ্ছে? দেখো যে এগুলো হিমবাহের চাপে কি হচ্ছে? এর ঢালটা এরকম খাড়া হচ্ছে এবং কিছুটা অমসৃণ হচ্ছে। তাহলে হিমবাহ প্রবাহের দিকটা কি কিছুটা এবড়োখেবড়ো বা অমসৃণ হচ্ছে। আর বিপরীত দিকটা যেহেতু নুড়ি, বালি, কাঁকর নরম, কি হচ্ছে? দেখো একদম এরকম লম্বা সরু লেজের মতো এরকম লম্বা হয়ে এবং মসৃণ হয়ে অবস্থান করছে। তাহলে বিপরীত দিকটা, হিমবাহ প্রবাহের বিপরীত দিকটা কি হচ্ছে? মসৃণ হচ্ছে।
তাই তো? ঠিক এরকম হয়, এই ড্রামলিন দেখতে এরকম হয়। তাহলে দেখো, তাহলে এদিক দিয়ে হিমবাহ প্রবাহিত হচ্ছে, তাহলে হিমবাহ প্রবাহের দিকটা কি? হিমবাহ প্রবাহের দিকটা খাড়া এবং কিছুটা অমসৃণ, কিন্তু বিপরীত দিকটা কি? বিপরীত দিকটা হচ্ছে কি? হিমবাহ প্রবাহের বিপরীত দিকটা মসৃণ, তাই তো? এবার দেখো, এবার ড্রামলিন কখনোই একটা তৈরি হয় না, এক জায়গায় একটা ড্রামলিন দেখা যায় না। কি হয়, যে বললাম যে এখানে একবার তৈরি হলো, এখানে তৈরি হলো, আবার তার সামনে তৈরি হতে পারে, তার পাশে আর একটা তৈরি হতে পারে, এই তো? তাহলে ড্রামলিন যখন তৈরি হয় দেখা যায় সারিবদ্ধভাবে বহু ড্রামলিন এক জায়গায় অবস্থান করে, ফলে ওই এলাকাটাকে উঁচু আকাশ থেকে দেখলে ডিম ভর্তি ঝুড়ির মতো দেখায়। ঠিক আছে, ঠিক এরকম ছবিতে দেখো, এরকম ডিম ভর্তি ঝুড়ির মতো দেখায়। ঠিক আছে, তো এই এলাকাটাকে এই ডিম ভর্তি ঝুড়ির মতো দেখায় বলে এই এলাকাটাকেই বাস্কেট অফ এগ টপোগ্রাফি বলে। কি বলছি? বাস্কেট অফ এগ টপোগ্রাফি বলে। ঠিক আছে, আর একটা সিঙ্গেল ড্রামলিন দেখতে কেমন হয় তোমরা ছবিতে লক্ষ্য করো, এই হচ্ছে একটা সিঙ্গেল ড্রামলিন। এবার তোমরা রসেমতানে এবং ড্রামলিন এই দুটা ছবি পাশাপাশি দেখো, দেখো দেখতে তো একই রকম মনে হচ্ছে, তাই কি না? দুটা দেখতে একই রকমের, কিন্তু এই দুটার মধ্যে কি কি পার্থক্য আছে তোমরা বুঝতে পেরেছো, তাই তো? এবার এই পার্থক্যগুলোকে তোমরা কিভাবে লিখবে দেখো। পার্থক্য লেখার সময় তিনটা ভাগ করবে। বাদিকে লিখবে বিষয়, রসেমতানে, ড্রামলিন। বিষয়ে 1 নম্বর পার্থক্য লিখবে সংজ্ঞা। সংজ্ঞার কি পার্থক্য দেখো, যে হিমবাহের ক্ষয় কাজের ফলে সৃষ্ট উঁচু ঢিবির ন্যায় কঠিন শিলাস্তূপকে রসেমতানে বলে। আর ড্রামলিনে কি লিখবে? হিমবাহের সঞ্চয় কাজের ফলে সৃষ্ট উল্টানো নৌকা বা উল্টানো চামচের মতো নুড়ি বালি কাঁকড়ের ঢিবিকে ড্রামলিন বলে। তোমরা কিন্তু আমার সঙ্গে সঙ্গে তোমরা নিজেরাও নোটসটা তৈরি করে ফেলো। এরপর তোমরা 2 নম্বর পার্থক্য লিখবে গঠন। দেখো, তাহলে এই যে রসেমতানে কি একটাই কঠিন শিলা দ্বারা গঠিত, তাই কি না? রসেমতানে একটাই কঠিন শিলা দ্বারা গঠিত, আর ড্রামলিনটা কি নুড়ি বালি কাঁকড় পুলি দিয়ে গঠিত। তাহলে এটাই লিখবে। গঠনে কি লিখবে? রসেমতানে একটি কঠিন শিলাস্তূপ দ্বারা গঠিত হয়, তাই তো? আর ড্রামলিনে কি লিখবে? শিলাখণ্ড নুড়ি বালি পলি ইত্যাদি সঞ্চিত হয়ে গঠিত হয়। ঠিক আছে, এবার 3 নম্বর বৈশিষ্ট্য লিখবে অবস্থান। আগেই বলেছি এটা কোথায় দেখা যায়? উঁচু পার্বত্য অঞ্চলে। আর এটা কোথায়? ড্রামলিন কোথায়? পর্বতের পাদদেশে। এটাই লিখবে যে সাধারণত উঁচু পার্বত্য অঞ্চলে দেখা যায়, আর ড্রামলিন পর্বতের পাদদেশে দেখা যায়। 4 নম্বর পার্থক্য লিখবে, দেখো 4 নম্বর পার্থক্য লিখবে বৈশিষ্ট্য। দেখো কি বৈশিষ্ট্য? এটা কি? যে হিমবাহের প্রবাহের দিকটা মসৃণ কিন্তু বিপরীত দিকটা অমসৃণ, তাই তো? আর ড্রামলিনের ক্ষেত্রে কি? হিমবাহের প্রবাহের দিকটা কিছুটা অমসৃণ কিন্তু বিপরীত দিকটা মসৃণ। এটাই লিখবে। কি লিখবে? হিমবাহের প্রবাহের দিক মসৃণ এবং বিপরীত দিক অমসৃণ। কার? রসেমতানের। ড্রামলিনের কি? হিমবাহের প্রবাহের দিক কিছুটা অমসৃণ, এটা অমসৃণ, এবং বিপরীত দিক মসৃণ। ঠিক আছে, এরপর 5 নম্বর পার্থক্য লিখবে সংখ্যা। ঠিক আছে, দেখো কি বলেছিলাম, এই যে রসেমতানে কি পার্বত্য অঞ্চলে কি একটা রসেমতানে এক জায়গাতে একটাই রসেমতানে গঠিত হয়, কিন্তু ড্রামলিনের ক্ষেত্রে কি বলেছিলাম? অসংখ্য ড্রামলিন, বহু ড্রামলিন পাশাপাশি সময় একটা আরেকটা সমান্তরালে ঝাঁকে ঝাঁকে গঠিত হয়, তাই তো? তো এটাই লিখবে যে রসেমতানে সাধারণত এককভাবে অবস্থান করে, তাই তো? আর ড্রামলিনে কি লিখবে? যে ড্রামলিন ঝাঁকে ঝাঁকে অবস্থান করে, তাই ড্রামলিন অধ্যুষিত এলাকাকে বাস্কেট অফ এগ টপোগ্রাফি বলে। ঠিক আছে, তো এই হচ্ছে 5টা পার্থক্য। আরও পার্থক্য দেখা যায়, তো তোমাদের 3 মার্কসের জন্য এই 5টা পার্থক্য লিখতে পারলেই তোমরা 3 নম্বরই পাবে, মানে ফুল মার্কস পাবে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাসে।